নমস্কার। আমি আজকে ক্লাস 12-এর কেমিস্ট্রির যে প্রথম অধ্যায় সলিড স্টেট, সেই অধ্যায়ের অর্থাৎ এই সলিড স্টেট অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে টপিক ইউনিট সেল, সেই ইউনিট সেল সম্পর্কে ক্লাস করব। আশা করছি তোমরা এই ভিডিওটা যদি সম্পূর্ণ ভালোভাবে দেখো, যারা ক্লাস 12-এর ছাত্রছাত্রী এবং যারা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের যদি এই ইউনিট সেল সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার না হয়ে থাকে, তাহলে আশা করছি তোমরা এই ক্লাসটা দেখার পরেই তোমাদের সম্পূর্ণ ডাউট পরিষ্কার হয়ে যাবে। তো ফার্স্ট একটু ইউনিট সেল সম্পর্কে ডিসকাস করে নিই। ইউনিট সেল কি? অর্থাৎ বাংলাতে বলা হয় একক কোষ। আমরা জানি বায়োলজির ক্ষেত্রে যেমন আমরা পড়ি যে সেল কাকে বলি, আমরা জীবদেহের গঠনগত ও কার্যগত একককে সেল বলা হয়। অর্থাৎ সেল দ্বারা, কোষ দ্বারা আমাদের যে কোনো জীবের শরীর গঠিত হয়। একটা একটা সেল দ্বারা আমাদের যে হিউম্যান বা যে কোনো প্রাণীর শরীর কি হচ্ছে, গঠিত হচ্ছে। একইভাবে কেমিস্ট্রি যে আমাদের এই যে অধ্যায়টা সলিড স্টেট, পদার্থের তিনটা অবস্থা আছে, তরল, একটা গ্যাসীয়, আর একটা হলো সলিড। এই সলিড স্টেট অর্থাৎ কঠিন অবস্থা। তাহলে যে কোনো কঠিন পদার্থগুলো কি হচ্ছে, ছোট ছোট একক কোষ দ্বারা গঠিত হচ্ছে। ওকে, অর্থাৎ ইউনিট সেল লাস্ট যেই অংশটা পাওয়া যাবে সেটাকে ইউনিট সেল ধরা হচ্ছে। অর্থাৎ আমি যদি বলি একটা কিউব ঘনক, তোমরা জানো যে রুবিক্স কিউব, যেটা আমরা লুডো খেলি, সেই কিউবটা আমরা সবাই জানি। সেই কিউবটাকে ইমাজিন করো এবং সেই কিউবটা যদি কাটো, আরও ছোট ছোট যদি কিউবে পরিণত করো, তাহলে কি ওই কিউবটা অনেকগুলো ছোট ছোট কিউবের সমন্বয়ে গঠিত। তাহলে লাস্ট যে একটা কিউব পাবো ছোট, সেই লাস্ট ওয়ানটাকে বলা হচ্ছে একটা একক কোষ। তো যে কোনো এই ধরনের যে কঠিন পদার্থগুলো একক কোষ দ্বারা গঠিত হয়েছে। অর্থাৎ কোনো পদার্থের মধ্যে কি হচ্ছে, পদার্থ অণুপরমাণু দ্বারা গঠিত হচ্ছে। তো আমাদের এখানে জানতে হবে এই অধ্যায়ে সেই গুরুত্বপূর্ণ যে টপিক, যেটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ইউনিট সেল। আমাদের সিলেবাসে 3 ধরনের ইউনিট সেল আছে এখানে, বোর্ড এবং জয়েন্ট পরীক্ষার জন্য। তাহলে এই ইউনিট সেল, আমি অধ্যায়টার নাম লিখছি সলিড স্টেট, বাংলাতে বলবো কঠিন অবস্থা। তাহলে আমাদের ইউনিট সেল, 3 ধরনের ইউনিট সেল সম্পর্কে আমি এখন আলোচনা করব। ফার্স্ট হলো এসসিসি, এর ফুল নাম হলো সিম্পল কিউবিক ইউনিট সেল। সেকেন্ড হলো বিসিসি, বডি সেন্টার ইউনিট সেল। থার্ড ওয়ান হলো এফসিসি, বা ক্যাপিটাল লিখতে পারো এফসিসি, এর ফুল ফর্ম হলো ফেস সেন্টার ইউনিট কিউবিক সেল। তাহলে এই 3টা ইউনিট সেল আমাদের সিলেবাসে আছে ক্লাস 12-এর এবং মেডিকেল এবং জয়েন্ট পরীক্ষার ক্ষেত্রে, এবং আরও বিশেষ কয়েকটা ইউনিট সেল আছে, যেমন হেক্সাগোনাল ইউনিট সেল। তো আজকে আমি
এই 3টা ইউনিট সেল সম্পর্কে আলোচনা করছি। আশা করছি তোমরা এই 3টা ইউনিট সেল বুঝতে পারলে অন্যান্য বাকিগুলোও বুঝতে পারবে। তাহলে এখানে বুঝতে পেরেছো। এখন আমি এটা মিশিয়ে দিচ্ছি, যে এক এক করে আমি ডিসকাস করছি। ফার্স্ট হলো সিম্পল ইউনিট কিউবিক সেল। সিম্পল ইউনিট কিউবিক সেল, এটাকে প্রিমিটিভ ইউনিট সেলও বলা হয়, কারণ এটাই হলো প্রথম এসেছিল, ফার্স্ট সিম্পল এটা। হ্যাঁ, এটাকে প্রিমিটিভ ইউনিট সেলও বলা হয়। তাহলে অর্থাৎ কোনো কঠিন পদার্থের মধ্যে ইউনিট সেল, অর্থাৎ কোনো কঠিন পদার্থকে কে যদি কাটি, তাহলে আমরা যে একক কোষটা পাবো, ইউনিট সেলটা পাবো এটা। অর্থাৎ একক কোষ, লাস্ট যে একটা একক কোষ পাচ্ছি, তাহলে একক কোষটা একটা কি হবে? কিউব হবে। দেখো এখানে কি আছে? কিউবিক, ঘনক হবে। তাহলে আমাদের এই ইউনিট সেলের জানার আগে ফার্স্ট আমরা একটু কিউব সম্পর্কে বা ঘনক সম্পর্কে জানবো ভালোভাবে, যে কিউবের মধ্যে কি কি থাকে এবং এর বেসিক যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কি। ঘনক বা কিউবে আমরা কি জানি, যে ঘনকের প্রত্যেকটা বাহু কি হয়? সমান হয়। ফার্স্ট যে জিনিসগুলো আমি আলোচনা করছি, কারণ প্রত্যেকটার ক্ষেত্রে এগুলো লাগবে এবং এই কনসেপ্টটা খুবই জানা জরুরি। যে ফার্স্ট যেটা জানতে হবে, একটা কিউবের মধ্যে টোটাল, আমি প্রথমত ধরে নিচ্ছি যে এই কিউবের বাহু হলো এ। ওকে, কিউবের বাহুটা ধরলাম এ, অর্থাৎ তাহলে প্রত্যেকটা এ। ফার্স্ট আমাদের যে জানতে হবে কিউব সম্পর্কে, টোটাল বাহুর সংখ্যা হলো, এই বাহুগুলোকে বলা হয় ইংরেজিতে এজ। টোটাল এজ হলো কিউবের 12টা। 2 নম্বর হলো এর যে শীর্ষবিন্দু। ওকে, এই যে শীর্ষবিন্দুগুলো কয়টা আছে? শীর্ষবিন্দুগুলো হচ্ছে, যেগুলোকে ইংরেজিতে বলা হয় ভার্টেক্স, হলো 8টা। ওকে, 1 2 3 4 5 6 7 8। 3 নম্বর হলো আমরা জানবো ফেস বা তল। হ্যাঁ, বা সারফেস বলতে পারি। হ্যাঁ, এই ফেস কয়টা আছে, তল কয়টা আছে? এর তল আছে 6টা থাকে। তোমরা জানো যখন এই যে লুডোর যে ছক্কা কিউব 1 থেকে কত থাকে? 6 পর্যন্ত থাকে, তাহলে 6টা হবে। ওকে, 4 নম্বর হলো আমরা ফেস ডায়াগোনাল পাবো। কর্ণ কয়টা হবে? ফেস ডায়াগোনাল বলতে কোনটা বোঝায়? অর্থাৎ এই কিউবটার 6টা তল আছে, প্রত্যেকটা তলের মধ্যে, অর্থাৎ আমি যদি আমরা জানি বর্গক্ষেত্র, অঙ্কের ক্ষেত্রে দেখেছি, শিখেছি যে বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের কর্ণ কাকে বলি? অর্থাৎ একটা কোণ তার বিপরীত কোণের সঙ্গে দুটো কোণকে যদি একটা সরলরেখা দ্বারা যুক্ত করা হয়, তাহলে কি যে কর্ণ পাচ্ছি, এগুলো কোণ বলা হয়, কর্ণ বলা হয়। তাহলে দুটো কর্ণ, একটা তলের ক্ষেত্রে দুটো কর্ণ পাই। তাহলে তল কয়টা আছে? 6টা তল আছে বা ফেস আছে, বাইরের যে ফেসগুলো। তাহলে 6টা ফেজের জন্য পাবো 12টা কর্ণ পাবো, যেটাকে ইংরেজিতে ফেস ডায়াগোনাল বলা হয়। ওকে, 5 নাম্বার একইভাবে এবার আমরা জানবো বডি ডায়াগোনাল। এটা ছিল ফেস ডায়াগোনাল। বডি ডায়াগোনাল কোনটাকে বলবো? বডি ডায়াগোনাল হচ্ছে যে এই ভেতর দিয়ে যে বিপরীত দিকের যে কর্ণটাকে সেটা কর্ণ নয়, মানে শীর্ষবিন্দুটাকে যুক্ত করি,
অর্থাৎ তুমি ভাবো, তুমি যদি একটা ঘরের মধ্যে থাকো রুমে, তাহলে একটা রুমের মধ্যে সর্বোচ্চ একটা ম্যাক্সিমাম দৈর্ঘ্যের যে জিনিস তুমি ঘরের মধ্যে ঢুকিয়ে রাখতে পারবে, সাপোজ যদি একটা বাঁশ বা রটের কথা বলি, তাহলে সর্বোচ্চ যে লম্বা জিনিসটা তুমি বাঁশটাকে ঢুকিয়ে রাখতে পারবে সেটা কি হচ্ছে মাঝখান দিয়ে, অর্থাৎ এই যে শীর্ষ, হ্যাঁ শীর্ষটা আর হলো এই শীর্ষটা সব থেকে ম্যাক্সিমাম লম্বা হবে। তাহলে ভিতর দিয়ে যা যাচ্ছে এটাকে আমরা বডি ডায়াগোনাল বলবো, অর্থাৎ বডির ভিতর দিয়ে যাচ্ছে বডি ডায়াগোনাল। এখন আমাদের জানতে হবে যে বডি ডায়াগোনাল কতগুলো হবে। বডি ডায়াগোনাল কতগুলো থাকবে, এখান থেকে এদিকে একটা, এখান থেকে এদিকে একটা, এখান থেকে এদিকে একটা, এখান থেকে একটা। বডি ডায়াগোনাল হবে 4টা। তোমরা জিনিসটা ইমাজিন করো, দেখো এই চ্যাপ্টারটা একটু ইমাজিন করতে হবে, মানে আমাদের স্ট্রাকচারগুলোকে একটু ভাবতে হবে, কল্পনা করতে হবে। কেন, আরও সিম্পলভাবে বলতে পারি, যেহেতু শীর্ষবিন্দু বা ভার্টেক্স কয়টা 8টা, তাহলে দুটো মিলে কি হয় একটা কর্ণ হয় বা একটা বডি ডায়াগোনাল হবে। তাহলে 8কে যদি 2 দিয়ে ভাগ করে দিই কয়টা হবে, 4টা, এভাবেও বের করতে পারো। ওকে, তাহলে বডি ডায়াগোনাল আমরা পাবো 4টা। ক্লিয়ার? 6 নাম্বার, এখনও কিন্তু আমি এই সিম্পল কিউবিক ইউনিট সেল সম্পর্কে আলোচনা শুরু করিনি। এটা আমি কি করছি, একটা আমাদের কিউব সম্পর্কে যে কমপ্লিট ইনফরমেশন জানা দরকার, সেই ইনফরমেশনগুলো আমি দিচ্ছি। ওকে, কারণ এখান থেকে বিভিন্নভাবে কোশ্চিন হবে, সেগুলো পরবর্তীতে আলোচনা করব। যে এখান থেকে যে অঙ্কগুলো হয়, মানে সাংকেতিক অঙ্কগুলো, সেই অঙ্কগুলো এই করার জন্য এই ইনফরমেশনগুলো সব কমপ্লিট জানতে হবে। ওকে, 6 নাম্বার আমরা কি জানবো, 6 নাম্বার জানবো আমরা বডি ডায়াগোনাল, ফেস ডায়াগোনাল হয়ে গেল, ফেজ হয়ে গেল। এখন যে ধরো সাপোজ যদি এখানে অ্যাটমগুলো কি কি ভাবে থাকতে পারে, কোন কোন পজিশনে থাকতে পারে। আচ্ছা, এই ইউনিট সেলের মধ্যে আমাদের পদার্থের মধ্যে কি অ্যাটম থাকবে। ইউনিট সেলে একটা লাস্ট যে ইউনিট সেল বের করলাম, এখানে অ্যাটমগুলোর অবস্থান, এই যে সিম্পল কিউবিক ইউনিট সেল, তারপর বডি সেন্টার ইউনিট কিউবিক সেল, তারপর ফেস সেন্টার ইউনিট কিউবিক সেলের ক্ষেত্রে এক এক ধরনের ইউনিট সেলের ক্ষেত্রে অ্যাটমের যে পজিশন, অবস্থান ভ্যারি করবে। তাহলে প্রত্যেকটা ইউনিট সেলের ক্ষেত্রে ফার্স্ট যেটা আমি এখানে আরেকটা ইউনিট সেল করে নিচ্ছি, তারপর বোঝানোর চেষ্টা করছি ভালোভাবে। যে দেখো এই ইউনিট সেলের ফার্স্ট যেটা তোমাদের মনে রাখতে হবে যে এসসিসি, বিসিসি আর এফসিসি, এই 3টা ইউনিট সেল সম্পর্কে আমরা আজকে জানবো। প্রত্যেকটা ইউনিট সেলের ক্ষেত্রে মনে রাখবে যে শীর্ষ বিন্দুতে একটা করে অ্যাটম থাকবে, প্রত্যেকটা শীর্ষবিন্দুতে একটা করে অ্যাটম থাকবে। ওকে, দেখতে পাচ্ছ প্রত্যেকটা শীর্ষের মধ্যে একটা অ্যাটম থাকবে। অ্যাটমটা কি ধরনের, অ্যাটমগুলো কি ধরনের হবে, স্ফেরিক্যাল হবে। আর অর্থাৎ ফুটবলকে ইমাজিন করো, ফুটবল যেরকম হয়, তাহলে ফুটবল টাইপ। এখন এই সিম্পল ইউনিট কিউবিক সেলের ক্ষেত্রে যদি বলি, শীর্ষবিন্দুতে একটা করে থাকে, হ্যাঁ, তারপর আর কোথায় অ্যাটম থাকতে পারে, তলের উপরে একটা করে অ্যাটম থাকতে পারে, প্রতিটা তলের উপর একটা করে অ্যাটম থাকতে পারে। তারপর হলো বডির মাঝখানে একটা অ্যাটম থাকতে পারে, বডির ভেতরে একটা। আবার আর একটা অ্যাটম কোথায় থাকতে পারে, এই যে এজ বা বাহুর মাঝখানে একটা অ্যাটম থাকতে পারে। ওকে, এই 3টা জিনিস মনে রাখতে হবে। তাহলে আমি যদি বলি যে যখন
বডির মাঝখানে একটা অ্যাটম থাকবে, তখন সেই অ্যাটমটা কি সম্পূর্ণ একটা ইউনিট সেলের ভিতরে থাকতেছে, ওকে, থাকছে কি না? তাহলে তার পুরো অংশটাই কি হবে, বডির ভিতরে থাকবে। কিন্তু যখন একটা অ্যাটম এই ফেজের উপরে থাকবে, মানে তলের মধ্যে থাকবে একটা ইউনিট সেলের, সেই ইউনিট সেলটা একটা সেই অ্যাটমটা একটা ইউনিট সেলের মধ্যে কতটা থাকবে, তার অর্ধেক। মানে তলের মধ্যে আছে সেই অ্যাটমটা একটা ইউনিট সেলে অর্ধেকটা অংশ একটা ইউনিট সেলের মধ্যে পড়বে। ইমাজিন করো যে একটা ঘরের মধ্যে তুমি ঘরের যে দেওয়াল, সেই দেওয়ালের মধ্যে একটা মাঝখানে যদি ফুটবল থাকে, সেই ফুটবলটা কি হচ্ছে, পাশের যে রুম তার মধ্যে অর্ধেক থাকবে এবং তোমার দিকে যে রুম তার দিকে অর্ধেক থাকবে, অর্থাৎ হাফ হাফ করে থাকবে, থাকবে কি না? সেই একইভাবে। তাহলে জাস্ট এখানে মনে রাখতে হবে, যখন তলে থাকে তখন মানে একটা ইউনিট সেলের মধ্যে অ্যাটমটার কত অংশ থাকে, হাফ অংশ থাকে, তাই কি না? যখন ভিতরে থাকতেছে তখন অ্যাটম একটা পুরোটাই থাকতেছে। একইভাবে যখন কর্ণে থাকে, মানে শীর্ষবিন্দুর মধ্যে থাকবে, ভার্টেক্সে তখন থাকবে, দেখো এখানে লক্ষ্য করো, ভার্টেক্সে থাকলে একটা অ্যাটমের কত অংশ একটা ইউনিট সেলের মধ্যে থাকতেছে। দেখো এখানে এমনিতেই লক্ষ্য করতে পারছো সাধারণভাবে যে এখানে কিন্তু পুরো অ্যাটমটা এই ইউনিট সেলের মধ্যে নেই। তাহলে আমরা যদি ইমাজিন করি, কল্পনা করি, দেখো তাহলে এটা অ্যাকচুয়ালি একটা অ্যাটমের 8 ভাগের 1 ভাগ হলো একটা ইউনিট সেলের মধ্যে থাকে। আমি আরও ভালোভাবে যদি বলি, একটা ফুটবল, ধরো একটা রুম, ইউনিট সেলগুলো কেমন হবে দেখো, একটা পদার্থ, একটা কঠিন পদার্থ অনেকগুলো এরকম হাজার হাজার বা লাখ লাখ, যত তুমি কল্পনা করো না কেন, পরপর এগুলো আছে, ওকে, পরপর এইভাবে ইউনিট সেলগুলো নিয়ে কি হচ্ছে, সলিড ম্যাটারগুলো গঠিত হচ্ছে। তাহলে এখানে যে একটা অ্যাটম আছে, সেই অ্যাটমটা দেখো এই পাশাপাশি কতগুলো ইউনিট সেল আছে, এখানে উপরে একটা ইউনিট সেল আছে, এই পাশে একটা ইউনিট সেল আছে, ওকে, তারপর ভিতরের দিকে ইউনিট সেল আছে, তারপর এই দিকে ইউনিট সেল আছে। অর্থাৎ একটা ঘরে তুমি যদি বসে থাকো, একটা ঘরের শীর্ষবিন্দুকে কল্পনা করে দেখো, সেই শীর্ষবিন্দুটা পরপর কয়টা ঘরের সঙ্গে যুক্ত থাকবে। তাহলে একটা ঘর ম্যাক্সিমাম 8টা ঘরের সঙ্গে যুক্ত থাকতে পারে। শীর্ষবিন্দুটাকে ভাবো, কারণ সাপোজ তুমি সেকেন্ড ফ্লোরে আছো, অর্থাৎ সেকেন্ড ফ্লোরে তুমি থাকো, সেকেন্ড ফ্লোরে, বিল্ডিংয়ে যদি সেকেন্ড ফ্লোরে থাকো, তাহলে ওই রুমটা আর পাশাপাশি ওই ঘরের সঙ্গে পুরো চাপানো রুম আছে পরপর সব দিকে। তাহলে ওই রুমটা কতগুলো রুমের সঙ্গে যুক্ত থাকে, 8টা রুমের সঙ্গে, অর্থাৎ সে নিজেকে নিয়ে 8টা রুম, অর্থাৎ 7টা রুমের সঙ্গে যুক্ত আছে। এবং নিজেকে যদি সেই ধরা হয় সেই রুমটাকে, তাহলে 8টা রুম। কারণ উপরের যে থার্ড ফ্লোরে যদি যাও, থার্ড ফ্লোরের রুমগুলো ওই রুম তোমার রুমের সঙ্গে যুক্ত আছে, শীর্ষবিন্দু থেকে কল্পনা করো, আবার নিচে আছে। তাহলে এই জন্য কি হয়, একটা অ্যাটম অর্থাৎ 8 ভাগের 1 ভাগ হচ্ছে এর মধ্যে থাকতেছে, একটা ইউনিট সেলের মধ্যে। তাহলে এটা আমি লিখছি না, এটা জাস্ট বুঝতে হবে তোমরা, আমি যে বলছি ভাষাটা তোমরা এটা নোট করে নিতে পারো। এবং এই পয়েন্টগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে নিট এবং জেই পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, তারা এই পয়েন্টগুলো জানলে বিভিন্ন ধরনের যে সাংকেতিক যে ফর্মুলাগুলো বের করতে বলবে, এই ইউনিট সেল থেকে যে ফর্মুলা সম্পর্কে যে অঙ্কগুলো আসে, নিউমেরিক্যালস অঙ্কগুলো, সেগুলো খুব সহজে করতে পারবে। ফার্স্ট জানতে হবে, যখন ফেজে থাকবে তখন একটা ইউনিট সেলের মধ্যে হাফ থাকতেছে, হাফ অংশ। বডিতে থাকলে তো পুরো বডির মধ্যে থাকতেছে ইউনিট সেলটা, পুরোটাই থাকতেছে। শীর্ষবিন্দুতে থাকলে 8 ভাগের হচ্ছে 1 ভাগ একটা ইউনিট সেলের মধ্যে থাকতেছে, একটা অ্যাটমের। ওকে, আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার নাও। সো বেসিক ইনফরমেশন এটা। আচ্ছা, তারপর যদি বলি যে ভলিউম, এই ইউনিট সেলের আমি ঘনকটার বাহুটা নিয়েছি এ। এখন আমরা ভলিউম কি হয়,
ঘনকের অর্থাৎ আয়তন, আয়তন কি হবে এ কিউব, যেহেতু আয়তন সমান সমান কি জানি আমরা দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ ইন্টু উচ্চতা, তাহলে এখানে দৈর্ঘ্য প্রস্থ সবই এ, তাহলে এ কিউব হয়। ওকে, তাহলে মোটামুটি এই 6টা জিনিস তো তোমরা অলরেডি জানো। হ্যাঁ, ক্ষেত্রফলের এখানে অত দরকার নেই, ক্ষেত্রফল এ স্কয়ার হয়। হ্যাঁ, মানে এরিয়া, এরিয়া কি হয় এ স্কয়ার, দৈর্ঘ্য ইন্টু, আচ্ছা এটা একটা ফেজের এরিয়া, আমাদের এখানে এরিয়াটা লাগবে না, যদি টোটাল সারফেসের এরিয়া বের করতে চাই। হ্যাঁ, কয়টা সারফেস আছে, 6টা তল আছে, একটা তলের হলো এরিয়া হলো এ স্কয়ার, টোটাল তল কয়টা 6টা, তাহলে 6a স্কয়ার। এরিয়াটা যদিও এখানে কাজে লাগবে না অতটা। ডেনসিটি, ডেনসিটি আমরা ভলিউম ডেনসিটি পরে বের করব। এখন চলে যাচ্ছি আমি মেইন যে বিষয় সেটাতে। দেখো, আচ্ছা এটাকে আমি মিশাবো না, এখানে রাখা হলো। আচ্ছা এটাকে মিশিয়ে দিচ্ছি আমি। এখন আমি চলে আসতেছি আমার যে মেইন বিষয় এসসিসি সম্পর্কে এখন আমি বলছি। এসসিসি মিন্স সিম্পল, খুব মনোযোগ সহকারে আমার জিনিসগুলো শোনার চেষ্টা করবে। সিম্পল ইউনিট কিউবিক সেল, এসসিসি লিখেছি অলরেডি। তাহলে এসসিসির ক্ষেত্রে কি হয়, অ্যাটমগুলো হচ্ছে প্রত্যেকটা শীর্ষবিন্দুতে একটা করে অ্যাটম থাকে। ওকে, এরকম ভাবে আছে। আচ্ছা অ্যাটমগুলোকে আমি বড়ভাবে যদি আঁকি, ওকে তোমরা ভালোভাবে লক্ষ্য করো, এই যে অ্যাটমগুলো সিম্পল ইউনিট কিউবিক সেলের ক্ষেত্রে প্রত্যেকটা শীর্ষবিন্দুতে করে শুধু একটা করে অ্যাটম থাকবে। তাহলে ফার্স্ট যে আমাদের কাজ, এটা যদি একটা অ্যাটম পরমাণু, সো অ্যাটমের কি থাকবে, একটা আকার থাকে। তাহলে অ্যাটমের যে রেডিয়াস ব্যাসার্ধটা ধরে নিলাম আমি আর, আর এই ইউনিট সেলের যে বাহু এইচ এর দৈর্ঘ্য হচ্ছে এ। আমাদের এ আর আর এর মধ্যে সম্পর্ক যেটা ফাইনালি বের করতে হবে, তোমাদের পরীক্ষায় 3 নাম্বার 4 নাম্বারের কোশ্চিন আসবে বোর্ডের ক্ষেত্রে। তাহলে মানে এই অ্যাটমের যে রেডিয়াস আর হলো ইউনিট সেলের যে ইচ বাহু এ, এদের মধ্যে কি সম্পর্ক হবে। আচ্ছা তার আগে আর কি বের করতে হবে পয়েন্ট, যে এই অ্যাটমটাতে নয়, যে এই ইউনিট সেলের মধ্যে দেখো শীর্ষবিন্দুতে অ্যাটমগুলো আছে, অর্থাৎ এই অ্যাটমগুলো কিন্তু ফাঁকা ফাঁকা নেই। এগুলো কেমন আছে বলো তো, এগুলো হচ্ছে পরস্পরের সঙ্গে লাগানো আছে। ওকে, আমি যদি সাপোজ জাস্ট এখানে দেখানোর চেষ্টা করছি যে একটা তলে আমি কিউবের একটা তল আঁকলাম। ওকে, তাহলে অ্যাটমগুলো এরকম আছে যে এরা পরস্পরের সঙ্গে কি আছে, জোড়া আছে, টাচ করে আছে। ওকে, দেখতে পাচ্ছ, অর্থাৎ এরকম টাচ করে আছে। 4টা বল ভাবো, 4টা বল, তুমি 4টা বল যদি নাও ফুটবল, তাহলে 4টা বল যদি পরপর রাখো, মাঝখানে কি একটা ফাঁকা অংশ থাকবে কি না, থাকবে। তাহলে কারণ যেহেতু এগুলো গোলাকার, মাঝখানে একটা ফাঁকা অংশ পাবো, তাহলে এইরকম ভাবে আছে এরা। এখন আমাদের এই যে ফাঁকা অংশটা, ইউনিট সেলের মধ্যে কি হচ্ছে, কিছুটা গ্যাপ থাকে, ফাঁকা থাকবেই, যেহেতু অ্যাটমগুলো গোলাকার। সেটাও আমরা জানবো যেটাকে, আর যেটা হচ্ছে অ্যাটম দ্বারা পূর্ণ হচ্ছে, অর্থাৎ কতটা ভরা যাচ্ছে। হ্যাঁ, আমরা যেমন বস্তা প্যাক করি, তাহলে আমাদের বের করতে হবে যে প্যাকিং এফিসিয়েন্সি, আর হলো প্যাকিং এফিসিয়েন্সি অর্থাৎ কতটা জুড়ে অংশ জুড়ে অ্যাটম থাকছে আর কতটা, সেটাকে বলবো প্যাকিং এফিসিয়েন্সি। আর হলো যেটা ফাঁকা থাকবে সেটাকে ভয়েড স্পেস বা শূন্য স্থান। তো এই দুটো কোশ্চিন আমরা করব, এবং সেই দুটো কোশ্চিন খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ইউনিট সেলের ক্ষেত্রে। তাহলে এটা বুঝতে পেরেছো, এখানে আমি এই যে একটা অ্যাটমের রেডিয়াস কি নিলাম আর, আর এই অ্যাটম ইউনিট সেলের যে ইচ একে ধরেছি এ। ওকে,
এদের মধ্যে সম্পর্ক বের করব। তার আগে আমি যে বললাম যে একটা অ্যাটম যখন শীর্ষবিন্দুতে থাকে সেই অ্যাটমটার 8 ভাগের 1 ভাগ অংশ হচ্ছে ইউনিট সেলটার মধ্যে, একটা ইউনিট সেলের মধ্যে থাকে। ওকে, তাহলে এসসিসির ক্ষেত্রে ইফেক্টিভ যে ফার্স্ট যেটা, মানে এই পুরো একটা ইউনিট সেলে কয়টা অ্যাটম থাকতেছে, একটা শীর্ষবিন্দুর যে অ্যাটম সেই অ্যাটমের 8 ভাগের 1 ভাগ থাকে, শীর্ষবিন্দু কয়টা, 8টা, তাহলে টোটাল হলো একটা অ্যাটম এই সিম্পল ইউনিট কিউবিক সেলের মধ্যে থাকতে পারে। ওকে, মানে 8টা শীর্ষবিন্দুতে 8টা থাকলে পুরোগুলো তো থাকতেছে না, 8 ভাগের 1 ভাগ থাকে, তাহলে মেইনলি হচ্ছে ইফেক্টিভ থাকবে হচ্ছে একটা, মানে পুরো ইউনিট সেলটা জুড়ে একটা অ্যাটম থাকতে পারে। সেকেন্ড, আমরা এখন রিলেশন বের করব। তাহলে এই মানটা মনে রাখতে হবে। তাহলে সিম্পল ইউনিট কিউবিক সেলের ক্ষেত্রে কয়টা অ্যাটম থাকবে, ইফেক্টিভ অ্যাটম একটা অ্যাটম। এখন আর আর এর মধ্যে রিলেশন বের করব। তাহলে এখন দেখো, এই যে এটা আর এটাও আর, দুটো অ্যাটম পরস্পরভাবে যুক্ত আছে, এটা সেন্টার, তাহলে কি হচ্ছে 2r। এখানে লিখছি আমি সিম্পলি যে অ্যাটমের রিলেশন বিটুইন এ অ্যান্ড আর, এ অ্যান্ড আর আমি বলে দিয়েছি কি, তাহলে এদের মধ্যে যে রিলেশন হবে এটা হবে এ সমান সমান 2r। দেখো এখানে একটা অ্যাটমের রেডিয়াস, এখানেও আবার একটা রেডিয়াস, তাহলে দুটো রেডিয়াস মিলে কি হয়ে যাচ্ছে, 2r হয়ে যাচ্ছে, আর 2rটা আবার পুরোটা কি এ, তাহলে 2r সমান সমান এ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সিম্পল ইউনিট কিউবিক সেলের অ্যাটমের রেডিয়াস আর হলো যে ইউনিট সেলের যে ইচ বা বাহু তার মধ্যে সম্পর্ক। আর ইফেক্টিভ যে অ্যাটম থাকতেছে একটা, সিম্পল ইউনিট কিউবিক সেলটা সহজ। এখন যদি বলি যে ভলিউম কত হবে, 2 নাম্বার। 3 নাম্বার, যদি সিম্পল ইউনিট কিউবিক সেলের ভলিউম বের করতে চাইলে ভলিউমের কি হবে, এ কিউব, তাহলে কি হবে 2r কিউব লিখতে পারি। ওকে, আর আমরা অ্যাটমের ভলিউম বা স্ফেরিক্যাল বা গোলকের ভলিউমের সূত্র কি, এটাও তোমাদের জানা দরকার খুবই। এখানে লাগবে যে স্ফিয়ারের ভলিউম অফ স্ফিয়ার বা পৃথিবীর যে আমরা ভলিউমের সূত্র জানি কি না, 4/3 পাই আর কিউব, এটা ফর্মুলা আমরা জানি। আচ্ছা দেখতে পাচ্ছ না, ভলিউমের সূত্র যেটা জানি হলো পৃথিবীর যে ভলিউম মানে পাই আর কিউব, গোলকের ভলিউম। তাহলে অ্যাটমের ভলিউম এটাই ফর্মুলা হবে 4/3 পাই আর কিউব। এটাও আমাদের কাজে লাগবে, কারণ যেহেতু এখানে অ্যাটম আছে। ওকে, এই 3-4 নাম্বার যদি জানি যে আর কি জিনিস এখানে জানতে হবে, প্যাকিং এফিসিয়েন্সি। প্যাকিং এফিসিয়েন্সি জিনিসটা কি, যে এখানে কতটা অংশ পুরোপুরি পূর্ণ হচ্ছে ইউনিট সেলটার মধ্যে, আর পূর্ণ হওয়ার পরে কতটা অংশ হচ্ছে ফাঁকা থাকে, স্পেস থাকে। দেখো একটা বস্তার মধ্যে যখন আমরা সাধারণত কোনো কিছু ভরে প্যাক করি, সেটা কিন্তু সম্পূর্ণভাবে প্যাকড হয় না, কিছু অংশ খালি থাকবে কি না। তাহলে সেই জিনিসটাই মানে প্যাকিং এফিসিয়েন্সি, মানে কতটা পূর্ণ হচ্ছে আর কতটা বাকি থাকতেছে, সেই বাকিটাকে বলবো আমাদের শূন্য স্থান বলা হয় বা ভয়েড স্পেস। সেই পার্সেন্টেজটা আমাদের বের করতে হবে এবং এই পার্সেন্টেজটা পরীক্ষায় আসে গুরুত্বপূর্ণ। তাহলে প্যাকিং এফিসিয়েন্সির যে ফর্মুলা,
মনে রাখবে প্যাকিং এফিসিয়েন্সি, হ্যাঁ প্যাকিং এফিসিয়েন্সি। আচ্ছা এটা আমি মিশিয়ে দিচ্ছি, যে কোনো জিনিসের এফিসিয়েন্সি, হ্যাঁ যেটাকে বাংলাতে বলা হয় কার্যক্ষমতা, এফিসিয়েন্সি বের করার সূত্র কি আমি বলছি একটা সাধারণ জিনিস দিয়ে। যে কোনো ক্ষেত্রে, শুধু এ ক্ষেত্রে নয়, এফিসিয়েন্সি বের করার পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যেটা হচ্ছে যে কাজ করে সেটা 100% মানে ফল দেয়, মানে 100% কোনো জিনিসই কি হচ্ছে কাজ করতে পারে না, তার কিছু না কিছু অংশ হচ্ছে ক্ষয় হবে অন্য কোনো বাহ্যিক শক্তি দ্বারা, হ্যাঁ ঘর্ষণ দ্বারা, বা যে কোনোভাবেই তুমি যে কোনোভাবেই যে কোনো মেশিন বা হিউম্যানের ক্ষেত্রেই ধরো না কেন, তুমি যদি পড়তে বসো, তোমার 2 ঘন্টা পড়ার যদি টার্গেট থাকে, তার মধ্যে কিছুটা অংশ তোমার হচ্ছে কি অপচয়, অর্থাৎ অন্যভাবে হয়তো কি হচ্ছে নষ্ট হবেই। সেখানে তুমি 100% 2 ঘন্টা এফিসিয়েন্সি মানে একবারে যেটা তোমার 2 ঘন্টা যেটা পুরো পড়তে পারবে না। আশা করছি তোমার জিনিসটা বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি। তাহলে কিছুটা মানে কোনো কাজে 100% হয় না সায়েন্সের, এটা আমরা কেমিস্ট্রি বা ফিজিক্সে থেকে জানি। তাহলে অর্থাৎ আমি ধরো তুমি পড়তে বসলে যে তোমার টার্গেট 2 ঘন্টা পড়বে, এই 2 ঘন্টার মধ্যে তোমার যদি 10 মিনিটও নষ্ট হয়ে যায় অন্য কোনো কারণে, অর্থাৎ মাঝখানে তোমার টয়লেট চাপলো, সেখানে 10 মিনিট চলে গেল, তাহলে তোমার টার্গেট ছিল কত অরিজিনাল 2 আওয়ার্স, 2 আওয়ার্স, ওকে। আর কাজ করলে তুমি কত, তাহলে যেটা তুমি করলে, ওকে, অর্থাৎ যেটা তোমার হলো, আমি আরও অন্য কারণে 2 ঘন্টা থেকে যদি 10 মিনিটও বাদ দাও, যেই অংশটা বাদ দিয়ে থাকবে, ওকে, সেই অংশটা যেটা তুমি কাজ করতে পারলে, অর্থাৎ 1 ঘন্টা কত 40 বা 50 মিনিট, ওকে, 1 ঘন্টা 50 মিনিট, এটাকে কি করব 100 দিয়ে গুণ করব, যে কোনো এফিসিয়েন্সির ক্ষেত্রে বের করার ক্ষেত্রে এটাই ফর্মুলা। নেট মানে নেট যেটা করার দরকার সেটা অরিজিনাল যেটা করলে সেটা ভাগ যেটা করার দরকার ছিল, যেটা টার্গেট ছিল, গুণ 100। তাহলে একইভাবে এখানেও সূত্র আসবে যে এখানে অ্যাটম যেটা অ্যাটমের স্পিরিট, এই যে অ্যাটমের এখানে তাহলে ভিতরে কয়টা অ্যাটম থাকতেছে, একটা অ্যাটম, একটা অ্যাটমের ভলিউম কত এ কিউব, আবার এ কিউব সমান সমান আমরা কি পেয়ে গেছি আর এর সঙ্গে বের করব তাহলে 2r কিউব, ওকে। কিন্তু থাকছে কতটা, এখানে এফেক্টিভ অ্যাটম কত আছে, অ্যাটমের সংখ্যাটা লিখব 1, একটা অ্যাটম আছে, একটা অ্যাটমের ভলিউম কত 4/3 পাই আর কিউব ইন্টু 100, ওকে। এই যে 100% দেব না, পার্সেন্ট যেটা আসবে, হ্যাঁ 100 যেটা, এটা যদি ক্যালকুলেশন করার পরে আমাদের যেটা মানটা আসে এটা হলো 52, এটা তোমরা করে নেবে, কারণ এখানে দেখো আর কেটে যাবে, কিউব পাইয়ের মান বসাবে 22-এর 7, এটা করার পরে হ্যাঁ 52.4 হ্যাঁ সামথিং আসে, এত পার্সেন্ট আসে, অর্থাৎ এতটা অংশ শুধুমাত্র কি হচ্ছে এর পূর্ণ হচ্ছে, আর বাকি যে অংশটা সেটা কি হচ্ছে ফাঁকা থেকে যাচ্ছে, অর্থাৎ প্রায় 42 না 48 ভাগ, অর্থাৎ 100 ভাগের মধ্যে 52 ভাগ হচ্ছে প্যাক হচ্ছে, কিন্তু 48 ভাগ হচ্ছে কি হচ্ছে শূন্য থেকে যায়। এটাই হলো প্যাকিং এফিসিয়েন্সি। তাহলে প্রতি ক্ষেত্রেই এই সিম্পল ইউনিট সেলের ক্ষেত্রে যেমন বের হলো, বডি সেন্টার ইউনিট সেলের ক্ষেত্রেও বের হবে, ফেস সেন্টার ইউনিট সেলের ক্ষেত্রে, অর্থাৎ যে কোনো ইউনিট সেল
শুধু যে এই তিনটাই নয়, আরও অনেক ইউনিট সেল আছে, কিন্তু আমাদের সিলেবাসের ক্ষেত্রে যেহেতু এই তিনটা ইউনিট সেল, প্রত্যেকটার ক্ষেত্রেই এইভাবে প্যাকিং এফিসিয়েন্সি বের করা যায়। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো, ক্লিয়ার। ওকে, তাহলে পরীক্ষায় হচ্ছে এই জিনিসগুলো তোমাদের আসবে, খুব সুন্দরভাবে লিখতে হবে, জিনিসটা বুঝে সাজিয়ে ভাষা দিয়ে। ওকে, বোর্ডের কম্পিটিশন পরীক্ষার ক্ষেত্রে এটা শর্ট কোশ্চেন আসে এবং বিভিন্নভাবে শর্ট কোশ্চেন আসতে পারে। তার জন্য হচ্ছে পুরো কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে যে জিনিসটা কি হচ্ছে অ্যাকচুয়ালি। ওকে, এখন আমরা 5 নম্বর যদি করি, লাস্ট ওয়ান যদি বলি, এদের যে একবারে কমপ্লিট যে আরেকটা কি হবে, সেটা হচ্ছে ডেনসিটি। মানে সিম্পল ইউনিট সেলের ডেনসিটি কি হবে সেটাও আমরা, আচ্ছা এখানে ডেনসিটিটা করব না, ডেনসিটিটা আলাদাভাবে করব লাস্টের দিকে, যখন সিম্পল ইউনিট সেল বডি সেন্টার এফসিসি হয়ে যাবে, কারণ ডেনসিটি একবারে আসবে না। তোমাদের যেটা বোর্ডের ক্ষেত্রে পরীক্ষায় আসবে, এই যে অ্যাটমের রেডিয়াস আর হলো যে ইউনিট সেলের যে ইচ মানে বাহু, তার মধ্যে সম্পর্ক। ওকে, আচ্ছা এরপরে চলে যাচ্ছি আমি, তাহলে আচ্ছা এখানে লিখতে পারি আমি 5 নাম্বার, তাহলে ভয়েড স্পেস কত থাকতেছে, হ্যাঁ শূন্য স্থান, যেটা এসসিসির ক্ষেত্রে কিন্তু এগুলো। ওকে, হ্যাঁ ভয়েড স্পেস অফ এসসিসি অর্থাৎ সিম্পল ইউনিট কিউলার সেলে 48% হবে। ওকে, এইগুলো শর্ট কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, নেক্সট আমি বলছি বিসিসি ইউনিট সেল। দেখো ওইদিকে কিন্তু আমার বেসিক যে জিনিসগুলো ওগুলো লেখা আছে, হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ। তাহলে বিসিসি কথাটার অর্থ কি? বডি সেন্টার ইউনিট কিউবিক সেল। ভাষা এখানেই অর্থটা কিছুটা লুকিয়ে আছে। আচ্ছা এটাকে আমি মিশিয়ে দিচ্ছি। এরপর হলো বিসিসি হলো বডি সেন্টার্ড কিউবিক ইউনিট সেল। বডি সেন্টার কিউবিক ইউনিট সেল মানে যেহেতু বডি কথাটা আছে, এই ইউনিট সেলের ক্ষেত্রে শীর্ষবিন্দুগুলোতে তো একটা করে অ্যাটম থাকবেই, কি হবে আরেকটা অ্যাটম হবে বডির মাঝখানে থাকবে, ভেতরে। ওকে, ভিতরে থাকবে। আমি এখানে ছবিটাকে আরো দেখানোর চেষ্টা করছি ভালোভাবে। অর্থাৎ এই যে শীর্ষবিন্দুতে একটা অ্যাটম, ভিতরে একটা বডির ভিতরে একটা অ্যাটম থাকবে এবং এই শীর্ষবিন্দুতে একটা অ্যাটম। ওকে, এখানে আমরা বাহুগুলো ধরে নিয়েছি কি এ, তাই কি না? আর রেডিয়াস, অ্যাটমের যে রেডিয়াস সেটা ধরেছি আর। তাহলে আমাদের কি বের করতে হবে এ আর এর মধ্যে? তার আগে আমরা জানবো যে ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার, ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার অর্থাৎ এই ইউনিট সেলটার মধ্যে অ্যাকচুয়াল যেটা, হ্যাঁ কয়টা অ্যাটম থাকবে। তাহলে শীর্ষবিন্দুতে 8টা অ্যাটম থাকে, 8টা অ্যাটমের জন্য যে অংশটা মানে একটা অ্যাটম হয়, 8টা অ্যাটমের জন্য শীর্ষবিন্দুর 8টা অ্যাটমের জন্য নেট হলো একটা অ্যাটম থাকে, আবার ভিতরে কি থাকতেছে সম্পূর্ণ একটা অ্যাটম থাকতেছে +1। তাহলে ইফেক্টিভ যে অ্যাটমটা পাবো, অ্যাটমের সংখ্যাটা, অর্থাৎ বডি সেন্টার ইউনিট সেলের ক্ষেত্রে 2টো অ্যাটম থাকে, সিম্পল ইউনিট সেলে হলো একটা ছিল, এখানে 2টো। এটা কিন্তু একটা শর্ট কোশ্চেন, ওকে আসতে পারে। এখন আমরা এই ইচ অর্থাৎ বাহু আর হলো ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক বের করব। এখন আমি যদি
এই দিক দিয়ে একটা বডি সেন্টার মানে বডি ডায়াগোনাল অঙ্কন করি। বডি ডায়াগোনাল, এই যে ভিতর দিয়ে বডি ডায়াগোনাল দেখতে পাচ্ছ, বডি ডায়াগোনাল আমি অঙ্কন করছি। বডি ডায়াগোনাল, আচ্ছা ফেস ডায়াগোনাল। এখানে একটা জিনিস আমার এটা লিখে দিই, 9 নাম্বার প্রথমে লেখা উচিত ছিল। দেখো আমাদের এটা যদি একটা বর্গক্ষেত্র হয়, উপরে দেখা যাচ্ছে না, দেখো বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি হয়? কর্ণ, বর্গক্ষেত্রের যদি মান বাহু যদি এ হয়, তাহলে কর্ণের যে ফেস, হ্যাঁ ওকে, বাইরের যে তলের যে কর্ণের মান কি হয়? এটাও এ, এটা হয়, এটা হলো √2a হয়। হ্যাঁ, ফেস ডায়াগোনাল 4টা। আচ্ছা, ফেস ডায়াগোনালের সংখ্যা, নাম্বার অফ ফেস ডায়াগোনাল, কিন্তু ফেস ডায়াগোনালের যে মান, হ্যাঁ ভ্যালু অফ ফেস ডায়াগোনাল, ভ্যালু অফ ফেস ডায়াগোনাল। আচ্ছা এখানে দেখা যাচ্ছে কি ফেস ডায়াগোনাল বডি, আচ্ছা ভ্যালু অফ ফেস ডায়াগোনালের মান হয় √2a, √2a, বাহু যেহেতু এ। আর 10 নম্বর এটা মনে রাখো যে বডি ডায়াগোনালের হচ্ছে ভ্যালু √3a, বডি ডায়াগোনাল ভ্যালুটা হলো √3a। এটা মনে রাখতে হবে। মনে রাখার আগে কিভাবে আসলো আমরা জানি। দেখো ত্রিভুজে যে পিথাগোরাসের সূত্র যদি অ্যাপ্লাই করো, যেহেতু কিউবের ক্ষেত্রে কি হচ্ছে, অ্যাঙ্গেলগুলো কত হয়, বাহুগুলো একে অপরের সঙ্গে কত পারপেন্ডিকুলার থাকে, লম্বভাবে থাকে, তাই কি না? তাহলে 90 ডিগ্রি কোণে থাকে। তাহলে যখন ফেস ডায়াগোনালটা বের করবে কি, পিথাগোরাসের সূত্র আমরা জানি, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে সেটা কি হচ্ছে √2 আসে। এই বডি ফেস ডায়াগোনালটা বের করার পরে বডি ডায়াগোনাল যদি বের করি, বডি ডায়াগোনাল এখানে লক্ষ্য করো, এটা জানো তোমরা সিম্পল জিনিস, হ্যাঁ যারা জানো না তাদের ক্ষেত্রে আমি বলছি, হয়তো একটু প্রবলেম হতে পারে। হ্যাঁ, তো ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা বুঝতে পারছো হয়তো। অর্থাৎ এখানে ফেস ডায়াগোনালের মান হবে √2a, অর্থাৎ এর যদি বাহুগুলোর মান যদি এ হয়। আর এই যে বডি ডায়াগোনালটা, এটার ভ্যালুটা কত হবে? নিচের দিকে যে ফেস ডায়াগোনালটা আছে তার ভ্যালু কত? √2a। তাহলে এটা তো এ, আমরা এটা বের করব, এটা একটা তাহলে কি অতিভুজ। তাহলে এখানে যদি অতিভুজ বের করি বডি, হ্যাঁ ডায়াগোনাল, এখানেও কি হচ্ছে পিথাগোরাসের সূত্র ফেলতে পারবো। আচ্ছা দেখা যাচ্ছে না, এখানে লিখছি। তাহলে বডি ডায়াগোনাল √, এখানেও পিথাগোরাসের সূত্র ফেলতে পারবো। তাহলে একটার মান কি হবে? √2a তার হোল স্কয়ার প্লাস হলো একটা তো হলো a স্কয়ার। এটাকে যদি করি আমরা তাহলে √3a আসবে। ওকে, আশা করছি ক্লিয়ার এবার। ওকে, তাহলে নেক্সট আমি এটা, এই জন্য তোমরা কি হচ্ছে বারবার এটা বের করতে, এটা মনে রাখতে পারবে √2a √3a, হ্যাঁ যেটা বাহু হবে সেটা সঙ্গে থাকবে। ওকে, তো এখানে বডি ডায়াগোনালটা কত বের হলো? √3a। বডি ডায়াগোনালটা হলো √3a। এখন আমি যদি অ্যাটমটাকে ভাগ করি, আমরা অ্যাটমের রেডিয়াস কি নিয়েছি? আর। তাহলে দেখো কয়টা আর হবে? একটা আর, দুটো আর, তিনটে আর, চারটা আর। ভিতর দিয়ে দেখো একটা আর, এখানে মাঝখানে যে অ্যাটমটা আছে পরস্পরের সঙ্গে জুড়ে আছে। ওকে, তাহলে মাঝখানের অ্যাটমটার কি পুরোটা, যেটা হচ্ছে আমরা ডায়ামিটারটা নিতে পারবো। ডায়ামিটার কত? 2r। 2r আর হলো শীর্ষবিন্দুতে যে, মানে শীর্ষবিন্দুতে যে দুটো অ্যাটম আছে তার কি পাচ্ছি? শুধু রেডিয়াসটা একটা একদিকে। তাহলে আর 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 হলো 2r, তাহলে কত হলো? 4r। তাহলে 4rটা কার সমান হচ্ছে? এই 4rটা কি হলো? বডি ডায়াগোনালের সঙ্গে সমান। অতএব রিলেশন বিটুইন সংক্ষেপে লেখা হচ্ছে বিটুইন, হ্যাঁ এ অ্যান্ড আর। কার ক্ষেত্রে? এটা বিসিসির ক্ষেত্রে। তাহলে 4r সমান সমান হচ্ছে
√3a। ওকে, তাহলে এখান থেকে আমরা a সমান সমান কি পাবো, 4r/√3, অথবা তুমি এখান থেকে r সমান সমান কি লিখতে পারো, √3a/4, এভাবে। অর্থাৎ যখন তোমাকে যেই মানটা লাগবে সেই মানটা ইউজ করতে পারবে। ওকে, তাহলে এটা হলো বডি ডায়াগোনাল ইউনিট সেল, মানে বিসিসি ইউনিট সেলের আর হলো এর মধ্যে রিলেশন। এর প্যাকিং এফিসিয়েন্সি একইভাবে বের করতে হবে। এটার ক্ষেত্রে প্যাকিং এফিসিয়েন্সি সংক্ষেপে লেখা হচ্ছে, আশা করছি বুঝতে পারছো। প্যাকিং এফিসিয়েন্সি যেটা বের হয়, এর ইফেক্টিভ অ্যাটম কত গুণ সেই টোটাল অ্যাটম সংখ্যা হচ্ছে থাকতেছে ইউনিট সেলের মধ্যে 2টো, আর একটা অ্যাটমের যে ভলিউম সেটা হলো 4/3 πr³। ওকে, আর নিচে হলো যে টোটাল ইউনিট সেলের ভলিউম, তাই কি না? টোটাল ইউনিট সেলের ভলিউম কত? ইউনিট সেলের ভলিউম হচ্ছে a³। তাহলে এর মান কোনটা? এটা এর মান তো পেয়েছি, তাহলে এর মান হলো 4r/√3 তার হোল কিউব। এটা যদি ক্যালকুলেশন করো তাহলে মান বেরোবে হলো 68%। ওকে, 68%। 68% হলো কার ক্ষেত্রে? বিসিসির ক্ষেত্রে প্যাকিং এফিসিয়েন্সি। আর বাকি যেটা থাকতে সেটা কি হবে? সেটা কি হচ্ছে তাহলে? শূন্য স্থান। ওকে, আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এফসিসির ক্ষেত্রেও যখন বের করব একইভাবে আমরা কি করব, এই মানে এ আর হলো আর এর মধ্যে রিলেশন বের করব এবং কি হচ্ছে প্যাকিং এফিসিয়েন্সিটা বের করব। ওকে, তাছাড়া কিছু নয়, একইভাবে বের করতে হবে প্রতিটার ক্ষেত্রে। এফসিসির ক্ষেত্রেও কি করতে হবে? প্রথমে হলো ইফেক্টিভ অ্যাটমিক নাম্বারটা বের করতে হবে, অর্থাৎ কতগুলো ইফেক্টিভ অ্যাটম থাকতেছে এর মধ্যে। ওকে, আচ্ছা, তার আগে ওকে জাস্ট মিনিট, তাহলে এখানে ভয়েড স্পেস কত হবে? 4। ভয়েড স্পেস হচ্ছে বা শূন্য স্থান থাকতেছে, এটা হলো পূর্ণ হচ্ছে, প্যাক হচ্ছে, বাকিটা থাকতেছে হলো শূন্য স্থান। তাহলে এটা থেকে 100 থেকে এটা বাদ দিয়ে দিলে যেটা থাকবে সেটাই হবে শূন্য স্থান, হলো 32 হবে, তাই কি না? 32%। 68 থেকে যদি এটা বাদ দিই, হ্যাঁ, কত হয়ে যাবে? এটা হলো 68 মানে 69, 70, হ্যাঁ, 70 থেকে 190, হ্যাঁ, 32%। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো হলো শর্ট কোশ্চেন আসে। ওকে স্টুডেন্টস, নেক্সট আমি এফসিসি আলোচনা করছি। যদি কোনো প্রবলেম হয় বোঝার তাহলে কমেন্টে জানাতে পারো, এবং কেমন হচ্ছে অবশ্যই ফিডব্যাক জানাবে। আশা করছি ক্লিয়ার হয়ে যাচ্ছে তোমাদের কনসেপ্ট। এফসিসির ক্ষেত্রে কি হবে? এফসিসি ফুল ফর্ম হলো ফেস সেন্টার্ড কিউবিক ইউনিট সেল। তাহলে ফেস সেন্টারের ক্ষেত্রে দেখি, ফেস সেন্টারের ক্ষেত্রে দেখো প্রতিটার ক্ষেত্রে কি হচ্ছে, শীর্ষবিন্দুতে থাকবে একটা করে, হ্যাঁ, শীর্ষবিন্দুতে কি থাকবে? একটা করে অ্যাটম থাকবে। ওকে, কিন্তু এখানে বলেছে ফেজ সেন্টার, অর্থাৎ প্রতিটা ফেজে একটা করে অ্যাটম থাকবে। মানে কয়টা ফেজ আছে, তল কয়টা আছে? 6টা তল আছে, তাহলে 6টা তলে 6টা থাকবে। এটা তোমরা ইমাজিন করে নাও একটা, 6টা এখানে লিখলে পুরো
একবার খিচুড়ি হয়ে যাবে, বুঝতে পারবে না। তাহলে 6টার তলে 6টা থাকবে। আমি প্রথমের দিকেই আলোচনা করেছি যখন তলের মধ্যে থাকবে, তলের উপরে, মধ্যে বলতে তলের মাঝখানে, অর্থাৎ তাহলে একটা অ্যাটম, একটা ইউনিটস হলে অ্যাটমটার কত অংশ থাকবে? অর্ধেকটা থাকবে, তাই কি না? মানে অর্ধেকটা হচ্ছে তার পরের ইউনিট সেলে থাকবে। ওকে, আর শীর্ষবিন্দুতে যে আছে ইফেক্টিভ অ্যাটম যে সংখ্যাটা, টোটাল যে নাম্বার সংখ্যা, বা এটাকে টোটাল নাম্বার বলতে পারি, টোটাল অ্যাটম ইন এফসিসি। ওকে, এফসিসির মধ্যে টোটাল অ্যাটম কটা? এটা তো প্রতিটার ক্ষেত্রেই হবে, একটা তো থাকতেছে শীর্ষবিন্দুর জন্য, প্লাস থাকতেছে হলো কয়টা থাকতেছে? 6টা। 6টা থাকছে তলে, কিন্তু একটার কত করে থাকে? অর্ধেক করে, অর্থাৎ 6/2 অর্ধেক করে থাকে। তাহলে 6কে কি করব? 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত হবে? এটা 1 আর এটা 3, তাহলে হলো 4। এসসিসির ক্ষেত্রে বের হয়েছিল 1, বিসিসির ক্ষেত্রে 2, আর হলো এফসিসির ক্ষেত্রে হবে 4। ওকে, এখানে ইজের মান কত? এ, আর হলো অ্যাটমের রেডিয়াস হলো আর, তাহলে এ আর আর এর মধ্যে সম্পর্ক বের করব। তাহলে যেহেতু ফেজে আছে, বাইরের তলে থাকে, ওকে, তাহলে আমাদের এখানে লাগবে খুবই সহজ। ওকে, এখানে আমাদের যে সম্পর্কটা বের হবে, এই যে ফেজ ডায়াগোনালের মানটা কত হয়? √2a। আর হলো ফেজ ডায়াগোনালে এখন লক্ষ্য করো, এই ফেজ ডায়াগোনালে এখানে আর কয়টা হবে? 4টা আর হবে এখানেও, যে ফেজের মধ্যে যে অ্যাটমটা আছে তার জন্য 2r, আর এখানে হলো আর, তাহলে 2√2a সমান সমান হলো 4r। সিম্পল, এটা ডাইরেক্ট লিখে দিচ্ছি, তোমরা বুঝতে পেরেছো জিনিসটা। যেহেতু একসঙ্গে 3টা ইউনিট সেলে বোঝাচ্ছি, 2a√2a সমান সমান 4r। এখান থেকে তোমরা কি পাবে? এর মান পাবো, √2a। ওকে, এটাকে কোরিলেশন করতে পারো। আমাদের প্যাকিং এফিসিয়েন্সি কি বের হবে এখান থেকে? প্যাকিং এফিসিয়েন্সি বের হবে। এখানে ইফেক্টিভ মোড হলে টোটাল অ্যাটম নাম্বার হলো, অ্যাটমের সংখ্যা পেলাম হলো 4টা, আর হলে একটা অ্যাটমের ভলিউম কত হয়? 4π/3 πr3 আর হলো নিচে হচ্ছে টোটাল যে ইউনিট সেল তার ভলিউম, তাহলে কি হবে? এটার কিউ। এটা যদি করো, এবং আচ্ছা অবশ্যই 100 দিয়ে গুণ করবে, তাহলে এটার যে মান বের হয় এটা হলো 74% প্যাকিং এফিসিয়েন্সি বের হয়। আর হলো 4 নম্বর যেটা তোমাদের ভয়েড স্পেস, ওকে, মানে শূন্য স্থান যেটা থাকতেছে সেটা হবে, বাকি এটা থেকে যেটা যদি বাদ দাও তাহলে 62%, না? ওকে, তাহলে এই ছিল আমাদের ইউনিট সেল। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এই ক্লাসটা যারা ক্লাস 12-এ উঠেছো ইতিমধ্যে, বা ভবিষ্যতে যারা ক্লাস 12-এ উঠবে, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছো, তাদের ক্ষেত্রে আশা করছি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এরপরে এই চ্যাপ্টারের হচ্ছে এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, এটাই সব থেকে, এখান থেকেই কোশ্চিন তোমরা পাবে বোর্ড পরীক্ষায়, এবং জয়েন্টের যে কোশ্চিনগুলো আসে বিভিন্নভাবে সাংকেতিক, এখান থেকেই আসে, এই কনসেপ্ট থেকে। কিভাবে এগুলো পরবর্তী ক্লাসে আলোচনা করব। ওকে, আর অবশ্যই ভিডিওটাকে যদি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো, এবং কমেন্ট করে ফিডব্যাক জানাতে পারো। ধন্যবাদ, পরের ক্লাসে দেখা হবে।